কলিং বেলের শব্দে নাহিল পড়ার টেবিল থেকে দৌড়ে এসে দরজা খুলে দেয়। এই সময় তারা বাবা ছাড়া আর কেউ আসবে না, সে জানে। আজ আর সিরাজ ছুটে আসেনি, সে রান্না করে খাবার গরম করছে। দরজার উপারে কেবল ছেলেকে দেখে আশেপাশে নজর ঘুরাচ্ছে। কাঙ্ক্ষিত মুখটি নজরে আসে না। ঘরে ঢুকে ছেলেকে আদর দিয়ে ভেতরে আসে। না, এখনো আসেনি। কি করছিলে আমার বাবা? মা কোথায় তোমার? পড়ছিলাম বাবা। আর মা রান্নাঘরে। পড়া শেষ? না, একটু বাকি। আচ্ছা, তাহলে শেষ করো, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর একসাথে খাবো, কেমন? ওকে বাবা। নাহলে পুনরায় নিজের ঘরে ছুট লাগায়। রৌনক নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেও কিছু একটা ভেবে উল্টো পথ ধরে। সিরাত আপন মনে নিজের কাজে ব্যস্ত। চুলের তরকারি বসিয়ে সবজি কাটছে পরের দিনে রান্নার জন্য। কাল ভার্সিটিতে তার ক্লাস আছে, এই জন্য রাতে কিছু কাজ এগিয়ে রাখছে। সে বাদেও এখানে আরও কেউ আছে, তা সে পূর্বে অনুযোগ করতে পেরেছে। তবে সেদিন সে কোনো রকম খেয়াল দিচ্ছে না। রওনা রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে বইয়ের কাজকর্ম দেখছে। সে ধীর পায়ে সিরাতের পেছনে গিয়ে দাঁড়ায়, কাঁধে থুতনি ঠেকে দুহাতে কোমর জড়িয়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবুও তার বউ একটু শব্দও করছে না। রৌনকের কাঁধের উপরে আবরণ একটু সরিয়ে সেখানে ঠোঁট ছোঁয়ায়। রেগে আছো আমার উপর? না, মন খারাপ? তাহলে চুপ কেন? কথা বলছো না, এতক্ষণে হলো বাসায় এসেছি। একবারও সামনে গেলে না। এসবের কারণ? এমনি কাজ করছিলাম। আমার বইয়ের কাছে এমন স্বামীর চেয়ে কাজটা বড় হয়ে গেল। এমন কিছু না, আপনি বাইরে কাপড় পরে এখনো দাঁড়িয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে খেতে আসুন। না হলেও না খেয়ে আছে, দ্রুত ফ্রেশ হয়ে খেসে আসুন। আগে বউর মান ভাঙায়, তারপর খাওয়া দাওয়া সব। বলো, মন খারাপ কেন? কিছু হয়েছে? না, বাবুকে কবে আনবো? সময় লাগবে সোনা, বাবু তো অসুস্থ এখন। আচ্ছা, কি হয়েছে আমার সোনা? তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। কি হবে? কিছু হয়নি, আপনি যান, ফ্রেশ হয়ে আসেন। আর টেবিলের উপর একটা খাম আছে। কি আছে জানি না, একটা লোক এসে দিয়ে গিয়েছে। আচ্ছা, এবার তো। সিরাত হাতের ছুরিটা শব্দ করে রেখে পেছনে ঘুরে বলে, আর একটা কথাও শুনতে চাচ্ছি না। বলছি তো কিছু হয়নি। এখন যাবেন আর ফ্রেশ হয়ে নাইলকে নিয়ে একবারে টেবিলে আসবেন। রওনা 2 মিনিট তার দিকে তাকিয়ে থেকে বাধ্য সামিনের মাথা নেড়ে, ওকে, কিন্তু একটা চুমু খাই। সিরাত কোনো জবাব দেয় না। রওনাব নিরাপত্তাকে সম্মতির লক্ষণ ভেবে মুখ বাড়িয়ে এগাল ওগাল করে দুগালে চুমু খেয়ে থুতনি ধরে মুখ ঘুরিয়ে যেই ঠোঁটে দেখে এগোয়, সিরাত কড়া চোখে তাকায়। প্লিজ একটা। সিরাত কিছু বলবে এর আগে কোনো রকম ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ছুট লাগে রান্নাঘরের দিকে। সেদিকে তাকে দীর্ঘশ্বাস ছেড়ে আবারও নিজের কাজে মনোযোগী হয়। রওনক নিজের ঘরে এসে প্রথমে বিছানার উপর গুছিয়ে রাখা কাপড় তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢোকে। একেবারে গোসল করে সেরেই তবে বের হয়। বের হয়ে মনে পড়ে সে খামের কথা। তোয়ালে গলা ঝুলিয়ে টেবিলের কাছে এসে একটু খুঁজতেই এই যায় কাঙ্ক্ষিত জিনিসটি। উল্টে পাল্টে দেখে, চোখ আটকায়। পীড়কের নামের জায়গায় জলজল করছে একটি নাম, নাজনীন নাহার। এটাই তাহলে বউয়ের মন খারাপের কারণ? খামটা বন্ধই আছে, হয়তো নাম দেখে সিরাত আর সেটা খুলে দেখেনি। সে সেটাকে আগের জায়গাতে রেখে দেয়। সিরার টেবিলে খাবার সাজিয়ে ফেলছে ইতিমধ্যে। রনক ও নাহিলকে নিয়ে ডাইনিং এসে হাজির হয়েছে। নিজেদের জায়গা বসতেই সিরাত প্লেটে খাবার তুলে দেয়। এরপর নিজেও চেয়ার টেনে খেতে বসে। খাওয়ার টেবিলে তাদের মাঝে কোনো কথা হয় না। একে একে খাওয়া শেষ করে সিরাতের সাথে সাথে হাতে হাতে একে একে জিনিসগুলো সরিয়ে নেয় টেবিল থেকে। সিরাত নাহিলকে নিয়ে নাহিলের ঘরে যায়। রৌনককেও তার ঘরে পাঠিয়ে দেয়। বিছানা গুছিয়ে নাহিলকে শুয়ে দিয়ে ঘরের লাইট নিভিয়ে বেরিয়ে আসে। রৌনক বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে চোখের উপর এক হাত দিয়ে আচড়া হয়ে বসা। সিরাজ সকল কাজ সেরে ঘরে এসে রৌনককে ওইভাবে বসে থাকতে দেখে একবার সেদিকে তাকিয়ে ওয়াশরুমে যায়। কিছু সময় বাদে ফিরে এসে সে একই ভঙ্গিতে বসে আছে। সে চুল বেঁধে লাইট অফ করে রৌনকের পাশে এসে দাঁড়ায়, ঝুঁকি থেকে ঘুমিয়ে পড়েছে কিনা। সে উকিঝুঁকি মারতে হাতে লাগে এক টান। সোদা বিছানায়, দুহাতের মাঝে আটকে রেখেছে বুকের মাঝে। এভাবে কেউ টান মারে ব্যথা পাই না আমি? নিজের নাক ঘষতে ঘষতে বলে, আমি ব্যথা পাই না। কথা বলছো না? ঘুরেও তাকাচ্ছ না কেন? আমার কষ্ট হচ্ছে না? ওইটা যে দিয়েছি তাকে আমি কি বলেছি দিতে? বলিনি তো। এখন সে দেশে কেউ যদি দিয়ে যায় এসে, আমার কি দোষ? সে দিয়েছে, তার সাথে মারামারি কাটাকাটি যা করার করো, মাঝখান থেকে আমাকে কেন ভোগাচ্ছ? থামবেন? কানের পোকা নড়িয়ে দিচ্ছেন। আমি ওই খাম নিয়ে কিছু বলছি? এমনিতেই আমার ভালো লাগছে না।
তোমাকে চেনাতে এসো না, খুব ভালো করে চিনি আমি তোমাকে। চিনলেই ভালো। রওনা এবার নরম হয়ে আসে, বলে, আমার সাথে এমন কেন করছো? আমার কে আছে বলো? তুমি আর নাইল ছাড়া। সেখানে তুমি যদি এভাবে মুখ ঘুরিয়ে নাও, আমি কার কাছে যাব বলো? আমার আপনার উপর রাগ ক্ষোভ কিছুই নেই, কিন্তু ওই খামটা দেখে কেন জানি ভালো লাগছে না। সে কেন আপনাকে চিঠি দেবে? দেখা করেছে, মেসেজ করেছে, আর এখন বাড়ি অবধি চিঠি এনে এসেছে। কোন দিন সে নিজে এসে হাজির হবে? কেন করছে এগুলো? তুমি তো আমার, নাহিলও আমার, আর ওই সংসার ওইটা তো আমার। মাঝে কেন অন্য কেউ আসবে? কেন মনে হয় অন্যের জিনিস দখল করে বসে আছি? সিরাতের চোখ লাল হয়ে ওঠে। দীর্ঘশ্বাস ছেড়ে বইয়ের প্রশ্নবোধক চেহারার দিকে তাকিয়ে থাকে। নাজিন এসেছিল? সিরাত এবার শব্দ করে কেঁদে ফেলে। রৌনক অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। একটানে পুনরায় বুকের মাঝে চেপে ধরে বলে, সব তোমার স্বামী, তোমার ছেলে, তোমার সংসার তোমারই। কেউ নিতে পারবে না তোমার থেকে এগুলো। তাহলে কেন বারবার চলে আসে আমাদের মধ্যে? কি হয়েছে আমার জান, বলো আমাকে। আমি না বলে কিভাবে বুঝবো? বলবে না আমাকে? সিরাত এবার ঠেলে ঠুলে বুক থেকে গলার কাছে পৌঁছায়, গলার ভাঁজে মুখ রেখে পরপর কয়েকটা ঠোঁট ছোঁয়া শেখায়। বলো। তোমরা দুজনে চলে যাওয়ার ঘন্টাখানিক পর কলিং বেলের শব্দে আমি ভাবছি আয়শা ভাবির দরজা খুলে দেখি একটা মহিলা। ফ্ল্যাশব্যাক। দরজার ওপাশে এক মহিলা, অপরিচিত, আবার চেহারায় খানিকটা পরিচিতের ভাব। কে আপনি? নাজনীন নাহার। একটা নাম বলতেই সিরাতের পুরো দুনিয়াকে দলিয়ে দিতে যথেষ্ট। তবুও সে নিজেকে স্বাভাবিক করে নেয়। দরজার সামনে কোনো ধরনের সিনগেট করতে চায় না। হঠাৎ এখানে? ভেতরে যেতে দেবে না? ও হ্যাঁ, আসুন, ভিতরে আসুন। অনিচ্ছা থাকার শর্ত কথাটা বলে। নাজনীন গভীর একটা শ্বাস টেনে প্রবেশ করে ভেতরে। চোখ বুলিয়ে চারপাশ দেখে তার কলিজা মুচড়ে ওঠে। বাড়ি নিজেকে স্বাভাবিক রাখে। বসুন। নাজনীন ধীর পায়ে এগিয়ে একপাশে রাখা সোফায় গিয়ে বসে। সিরাত তাকে বসতে দিয়ে রান্না করে কিছু সময় বাদে ফিরে আসে হাতে একটা ট্রে নিয়ে। ট্রেটা সোফার সামনে রাখা, টেবিলে রেখে নিজেও বসে অপর পাশের সোফায়। বাসায় কি তুমি একাই? হ্যাঁ, নাইল স্কুলে আর ওর বাবা হাসপাতালে। ও, যদিও সে জানি, তবুও একটু আশা ছিল, যার আগে ছেলের মুখটা একবার যদি দেখতে পাই। তো হঠাৎ এখানে কেন? সেদিন বারণ করেছিলাম না, আমার স্বামীর সাথে, আমার সন্তানের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি তাদের সাথে দেখা করতে আসিনি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে কেন? আমার ফ্ল্যাট আগামীকাল। এরপর হয়তো আর কখনো বাংলাদেশে আসা হবে না। ছেলেকে তো দেখতে পারলাম না। অত্যন্ত ছেলের মাকে একটু দেখে যাই। তোমাকে দেখার লোভ জেগেছিল অনেক, তাই আর সামলাতে পারিনি। বাসার ঠিকানা কোথায় পেলেন? রায়হান ভাই দিয়েছে। নাজনীন মাথা নিচু করে হালকা হাসে। দিতে চাইনি, জোর করে দিয়েছি। আজ তোমার ক্লাস নেই, সেটাও জেনে এসেছি। ও, তা দেখে কেমন লাগলো? সুন্দর। রণব শিকদারের পছন্দ বরাবরই সেরা। স্বামী সংসার সন্তান নিয়ে সুখেই আছো তাহলে? সিরাজ চড়া হাসি দিয়ে বলে, যার জীবনে রণব শিকদারের মতো স্বামী আছে, নাহিলের মতো সন্তান আছে, সে খারাপ থাকে কি করে? সেটাই আয়না নিজের চেহারা দেখে নিজেই আফসোস হয়। সব পেয়েছিলাম নিজ দোষে, এখন সব হারিয়ে নিঃস্ব আমি। না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যে যন্ত্রণা, তা তুমি বুঝছো না মেয়ে। আমার যা ছিল তা তোমার, যত্নে রেখো তাদের। যা আমি পেয়েছি তা কেবল আমারই। আমার জিনিসের যত্ন করতে আমি জানি, বরং আপনার কাছে যা আছে তাদের আগলে রাখুন। নিজের জিনিসের প্রতি আপনি বড্ড বেখালি। নাজনীন তার কথা শব্দ করে হাসে। হাসিতে স্পষ্ট লুকিয়েছিল এক বুক কষ্ট। হ্যাঁ, সেটাই, তোমারই তো। ভয় পেও না, এই মুখটা তোমাকে আর দেখাবো না। এই নামটা কখনো তোমাদের মাঝে আসবে না। নাহিল তোমার ছেলে, তোমার হয়ে থাকবে। কখনো দাবি নিয়ে আসবো না। না দেখলেই খুশি হব। আর আমি আগেও বলছি, এবারও বলছি, নাহিল আমার ছেলে। নাজিন এবার মলিন হাসে। চোখ ঘুরিয়ে একবার পর্যবেক্ষণ করে পুরো ঘরটা। প্রতিটি জিনিসে তার প্রিয় মানুষেরগুলোর ছোঁয়া আছে। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস টানে, একটু পরিচিত ঘ্রাণের খোঁজে। কিন্তু সে কি আর পাওয়া যায়? মানুষটা এখন তার জন্য পরপুরুষ। সামনে বসা রমণীর উপর হঠাৎই তার হিংসে হয়। তার প্রিয় মানুষটা একটা সময় তার কাছে সুখ খুঁজতে আজ তার সুখ দুঃখ হাসি আনন্দ সবই নারীকে ঘিরে। তার অংশ তার সন্তান। আজ হয়তো মনে করে না তার কথা। তার সবটা জুড়ে এই, তার সব কিছুর দখলদার এই মেয়ে।
আচমকা চোখ মেলে তাকায়। কী সব ভাবছে সে? সে দুটো উঠে দাঁড়ায়। এখানে আর এক মুহূর্ত নয়। কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? আমাকে এবার যেতে হবে। হাতুড়ে একটা খাম বের করে সিরাতের হাতে দেয়। এটা রৌনককে একটু দিয়ে দিও। শেষবারের মতো একটা অনুরোধ তোমার কাছে। তার কাছেই দিও এটা। তার কাছে পৌঁছানোর দরকার, প্লিজ। দেব। নাজিনার কোনো দিকে না তাকিয়ে সোজা দরজা খুলে বেরিয়ে যায় ঘর থেকে। সিরাত দরজা আটকে ধপ করে সোফায় এসে বসে। ভেতরের সব কিছু ভেঙে চুরে আসতে যাচ্ছে। সিলিংয়ের দিকে চেয়ে নিজেকে খুব কষ্টে সামলে নেয়। বর্তমান রওনাপের দৃষ্টি সিলিংয়ের দিকে। সিরাত এখন সেভাবেই পড়ে আছে তার গলার কাছে। এক হাতে সিরাতকে চেপে রেখে অন্য হাত বাড়িয়ে বেড সাইডের টেবিলের উপর থেকে খামটা তুলে নেয়। ওঠো। উফ, আবার শোবো পরে, এখন ওঠো একটু। সিরাত মুছরামুছি করে উঠে বসে। রহনাপুর সোজা হয়ে বসে, তাকে টেনে কাছে এনে কোলের মধ্যে বসায়। খামটা তার হাতে দিয়ে বলে, খোলা। এটা তো তোমার। স্বামী স্ত্রীর মাঝে আমার তোমার বলতে কিছু নেই। নাও খোলো। সিরাতের খামের মুখটা খুলে ভেতরে একটা ভাঁজ করা কাগজ খুলে রওনকের মুখের দিকে তাকায়। রওনক ইশারায় কাজটা বের করতে বলে। সিরাত চিঠিটা বের করে রওনকের হাতে গুজে দেয়। এরপর উল্টো ঘুরে বুকের সাথে বুক মিশিয়ে রওনকের কাঁধে মুখ গুজে নেয়। কি হল, ঘুরে গেল কেন? পড়ব না, আপনি একা পড়ুন। কেন? পড়লে হিংসা হবে, কান্না আসবে, রাগ হবে। তার থেকে না পড়াই ভালো। রওনা ফেসে হাত দুটো সামনে নিয়ে কাগজের ভাঁজ খোলে। গোটা গোটা অক্ষরে লেখা, দুটো পৃষ্ঠা জুড়ে লেখা। সম্বোধন করার মতো কোনো শব্দ আমার ভাণ্ডারে নেই, তাই কিছু নাই বলি। যখন চিঠিটা তোমার হাতে পৌঁছাবে তখন আমি বাংলাদেশের মাটি ছেড়ে আকাশপথে উড়াল দেব অন্য ঠিকানায়। আকাশপথে উড়াল দেব অন্য ঠিকানায়। এরপর হয়তো আর কখনো এই দেশের মাটিতে পা রাখা হবে না। কেননা সকল সম্পর্কে এই দেশের মাটিতেই ছিন্ন করে চিরকালের মতো দেশ ত্যাগ করছি। বলেছিলে না, যেদিন সব সত্যি জানতে পারো সেদিন এই আফসোস ভরা মুখটা তুমি দেখবে। কিন্তু তোমার মুখোমুখি হওয়ার শক্তি আমার নেই। বাবা ভাইরা আমার বিয়ে ঠিক করে তাদের বিজনেস পার্টনারের ছেলের সাথে, কিন্তু আমি তো তোমার সাথে পালিয়ে যাই। এতে বিয়েটা ভেঙে যায় আর তাদের পার্টনারশিপ ভেঙে যায়, চূড়ান্ত ক্ষতির মুখে পড়ে। এই প্রতিশোধের নেশায় তারা তোমার নামে মিথ্যে অভিযোগ সাজায়। আমার কাছে তোমার সাথীকে জড়িয়ে কুরুচিপূর্ণ কথা বলে। প্রথমে বিশ্বাস করিনি, এরপর ছোটো খামে ঝগড়া লেগেই থাকে। পরে যখন অসংখ্য ছবি দেখায় তোমাদের ঘনিষ্ঠ, তখন সব ভুলে কেবল তাদেরকেই অন্ধের মতো বিশ্বাস করে বসি। তোমার সব কথা বানোয়াট মনে হয়, এরপরই আমরা আলাদা হয়ে যাই। বিশ্বাস করো, আমি একটুও ভালো ছিলাম না তোমাকে ছাড়া। শুধু মনে পড়তো তোমার কথা, আমাদের শোকের সংসারের কথা। মনে হতো সব মিথ্যে। আবার যখন সবগুলো ছবি সামনে ভেসে উঠতো, তোমাকে প্রতারক মনে হতো। দোমনা দশায় ভুগতে থাকি। তারা একটার পর সুযোগ নেয়, আলাদা করে দেয় আমাদের। মনে পড়ে যখন রায়হান ভাইয়ারা বলতো, রৌনক তো নাজের বড় বাচ্চা। কেননা তুমি সবার কাছে যেমন তেমন, আমার কাছে এলে দূরে হয়ে যেত। তখন তোমাকে একটা বাচ্চা ছেলে ছাড়া কিছুই মনে হতো না। তোমার সব আবদার, তোমার সব ছেলেমানুষি, সব ছিল আমাকে ঘিরে। অগোছালো পড়ুয়া একটা ছেলে, যা সারাদিন কাটতো বইয়ের মধ্যে, না হয় খেলার মাঠে। সেই বাচ্চা ছেলেটা একটা সময় স্ত্রীর দায়িত্ব দিতে শিখলো, বাবা হয়ে উঠল। খুব মিস করি সেই টুনাটুনির সংসারটা। যখন সারাদিন ক্লাস শেষে টিউশনি করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আবদার করতো, বউ তোমার কোলে একটু মাথা রাখি, তুমি চুলগুলো একটু টেনে দাও। সেই সময় যখন রাতের পর রাত জেগেছ আমার সাথে, যখন পেটের ব্যথায় ঘুমাতে পারতাম না, আমার কষ্টে তোমার চোখ দুটো ভিজে উঠতো। ওরা ছলনা করে আমার বাচ্চাটাকেও আমার থেকে আলাদা করে দিয়েছে, আমার নিঃস্ব করে দিয়েছে। আমার তো কিছু রইল না, আর কি নিয়ে বাঁচবো আমি? এতটাই বোকা আর অন্ধ হয়ে গিয়েছিলাম যে ওদের প্রতি প্রতি পদে পদে করা অন্যায়গুলোকে ঠিক মনে হয়েছে। ওরা ভুলভাল বুঝিয়ে নাওরাতকে একা তোমার হাতে তুলে দিল, কারণ ওরা চায়নি তোমার রক্তকে নিজের বলে পরিচয় দিতে। আমাকে জোর করে ওই আশরাফের সাথে বিয়ে দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়। এই সব কিছুর মূলে ছিল ফিরোজ তালুকদার। ওরা চারজন মিলে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে। তোমার ওয়াইফ তোমাকে অনেক ভালোবাসে, তুমি তাকেও ভালোবাসো আমি জানি। নাওরাত সেও শুনেছি মায়ের জন্য পাগল। আল্লাহ আমার ভাগে সবটুকু সুখ তাকে দিল, এতে আমার কোনো আফসোস নেই, রাগ নেই।
আমি চাই সে আরও সুখী হোক। শুধু এটুকুই চাওয়া, আমার কলিজা দুটোকে যেন ভালো রাখে। তোমাদের ভাগের সব দুঃখ আমার হোক, কোনো খারাপ যেন তোমাদের ছুটে না পারে। আল্লাহ আমার পাপের ফল আমাকে দিয়েছে, জানো? জানো তো রওনক, ওই আশরাফ রোজ রাতে মদ খেয়ে বাড়ি ফিরে তার কাছে প্রতিনিয়ত বৈধ ধর্ষণের শিকার হয়েছি। সমাজের কাছে এটা স্বামীর অধিকার, কিন্তু আমার কাছে তো সে একটা পশু ছাড়া কিছুই ছিল না। আমার সবটা জুড়ে তো কেবল তোমার বাস ছিল। কী করে মনে একজনকে রেখে অন্যজনের ছোঁয়া গায়ে মাখি? কাটার মতো বৃত্ত প্রতিটা স্পর্শ। যখন বাচ্চাটা পৃথিবীতে এলো তখন হয়তো মায়া হলো আমার প্রতি, তার আচরণ নরম হলো। আজ আমরা তথাকথিত সমাজের চোখে সুখী পরিবার। তোমার পাশে আজ অন্য কেউ, তোমার মনে, তোমার দেহে, তোমার সবটা জুড়ে আজ অন্য কেউ। তোমার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই। তুমি এখন আমার জন্য পরপুরুষ। তোমাকে ভালোবাসা আমার জন্য এখন পাপ। তোমাকে নিয়ে কল্পনা করাও পাপ। এটা ভাবলেই সব কিছু দুর্বিমুচড়ে ওঠে। কেন এমন হলো বলো? খুব কি ক্ষতি হয়ে যেত আমাদের একটা সুন্দর সংসার হলে? জানি না কি লিখেছি, তবে নিজের জীবনের 60টা বছরের স্বীকারোক্তি। ভালো থেকো আমার প্রিয় প্রাণ। তোমার নাহেলকে কখনো জানতে দিও না তার মা বেঁচে আছে। সে জানুক তার মা নেই। সন্তানের মনে ঘৃণা হয়ে বাঁচার চেয়ে মৃত্যু হয়ে বাঁচা অনেক শান্তির। খুব ভালো থেকো। আমার ভাগে সুখটুকু সুখ তোমাদের হোক। তোমাদের সংসার সুখে শান্তিতে ভরে থাকুক। জানি আজ রাতে তুমি ভীষণ কাঁদবে। কাঁদো, অত্যন্ত এটা ভেবে শান্তি পাবো। একটা রাত হলো আমি তোমার মাঝে জায়গা পেয়েছি। যতদিন পৃথিবীর বুকে থাকবো এইটুকু আঁকড়ে ধরে বেঁচে থাকবো। এখানেই শেষ করি। ইতি, প্রিয় থেকে হওয়া অপরিচিতা। রওনক একদৃষ্টিতে তাকিয়ে আছে সাদা কাগজের মাঝে কালো কালিতে লেখা শব্দগুলোর দিকে। তার চোখ না ভিজলেও রক্তবর্ণ ধারণ করেছে। কাগজটা ভাঁজ করে পুনরায় খামে রেখে তা বিছানার তোশকের নিচে রেখে দেয়। একবার তাকায় বুকের সাথে মিশে থাকা স্ত্রীর দিকে। টেবিল ল্যাম্পের আলোর ঘুমন্ত মুখটা আরও মায়াবী হয়ে উঠেছে। সে ঘুমন্ত শরীরটা পাশে বালিশে রাখে, এতে পাতলা ঘুমটা ভেঙে যায়। আদো আদো চোখে তাকায় তার উপরে ঝুঁকে থাকা মুখটির দিকে। কি হয়েছে পাখি? হুম? আই নিড ইউ সো বেডলি টু নাইট। মানে? কোনো কথা না। কোনো পূর্বাভাস ছাড়াই ঝাঁপিয়ে পড়ে সিরাতের উপর। এতগুলো দিনে এই প্রথমবার সিরাত ভিন্ন এক রৌনককে দেখতে পেল, যার ছোঁয়ায় আজ কোনো নমনীয়তা ছিল না। কী ছিল তা জানে না সে। আজকের রাতটা তার নিকট সবচেয়ে বড় আর কঠিন মনে হলো তার নিকট। অন্যদিকে রৌনক দিন দুনিয়া ভুলে নিজের অশান্ত হৃদয়কে শান্ত করতে উঠে পড়ে লেগেছে। তার একমাত্র শান্তির স্থান সিরাতের মাঝে। একটা সময় ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ে সিরাতের বুকের মাঝে। সিরাত উপলব্ধি করতে পারে স্বামীর মাঝে ওঠা ঝড়ের কারণ। ঠিক আছেন? হুম। তাহলে এবার ঘুমিয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সিরাত রৌনকের মাথায় হাত বুলিয়ে দেয়। একটা সময় রৌনকের চোখের ঘুম নামে। সিরাত অন্যমনস্ক হয়ে কিছু ভাবতে থাকে। সে জানে রৌনকের অস্থিরতার কারণ ওই চিঠি। এমন কিছু তো ছিল না শান্তশিষ্ট রৌনককে অস্থির করে তুলেছে।